চল্লিশ। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আবার অনেক দিন পর আপনাদের সামনে আবার হাজির হয়েছি বাংলা ব্যাকরণের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটি হলো শব্দের শ্রেণী বিভাগ। এই শব্দের শ্রেণী বিভাগ থেকে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিসিএস পরীক্ষার সিলেবাসে কিন্তু এটা আছে। বিভিন্ন ব্যাংক নিয়োগ পরীক্ষা, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ, রেলওয়ে নিয়োগ, সহজ কথায় আমাদের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই শব্দ থেকে প্রশ্ন এসে থাকে, যেটা না আমরা অনেকে কি করি, এই অংশটা মুখস্থ করি, না বুঝে মুখস্থ করি। মুখস্থ বিদ্যা এখন আর চলে না, সেটা আপনারা বুঝতে পেরেছেন যারা পরীক্ষা দেন। কারণ পরীক্ষার হলে গিয়ে দেখেন বানিয়ে 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 প্রশ্ন করে। আপনি যদি মূল ব্যাকরণটা জানেন তাহলে অবশ্যই আমরা কিন্তু এটা পারবো, সবাই পারবেন। আজকে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শুনেন, বেশিক্ষণ আপনাদের আমি ডিস্টার্ব করব না। 1 ঘন্টা টাইম নেব। এই 1 ঘন্টার ভিতরে আমি শিখিয়ে দিব কিভাবে বাংলা ভাষায় শব্দগুলোকে চেনা যায়। তাই পরীক্ষা আসলে কিভাবে আসে, এখান থেকে কতটুকু পড়ব, কিভাবে পড়ব, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতেছি। একটু খেয়াল করেন, এখানে আমি লিখেছি শব্দের শ্রেণী বিভাগ। আসলে শব্দ জিনিসটা কি? সাউন্ড, ইংরেজিতে কি বলে? সাউন্ড। এই জিনিসটা কি আসলে? আমি একটা এই শব্দ করলাম, এটা, হ্যাঁ, এটাও কিন্তু শব্দ। বাংলা ব্যাকরণের শব্দটা হলো, আমরা জানি অর্থবোধক মানে ধ্বনি, মুখ নিঃসৃত অর্থবোধক আওয়াজকে বলা হয় ধ্বনি। কি বললাম? মুখ নিঃসৃত বা কণ্ঠ নিঃসৃত অর্থবোধক আওয়াজকে বলা হয় ধ্বনি। এই ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। এই বর্ণগুলোকে আমরা সাজিয়ে তৈরি করি নতুন নতুন শব্দ। তাহলে আমি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে এক বা একাধিক বর্ণ মিলে যে অর্থ প্রকাশ করে তাকে কি বলে? একটা চাকরি নিয়ে পরীক্ষা এসেছিল যে এক বা একাধিক বর্ণ মিলে যে অর্থ প্রকাশ করে তাকে কি বলে? তাকেই কিন্তু বলে শব্দ। তার মানে একটা বর্ণ দ্বারাও কিন্তু কি হতে পারে? একটা শব্দ হতে পারে। যেমন থ, থ অর্থ কি? আকাশ। তার মানে একটা বর্ণ দ্বারাও একটা কি শব্দ হতে পারে। তার এক বা একাধিক বর্ণ সাজিয়ে আমরা তৈরি করতে পারি কি শব্দ। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে, এক বা একাধিক বর্ণ মিলে যে অর্থ প্রকাশ করে তাকে বলা হয় শব্দ। মুখস্থ করতে হবে, কারণ এটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসছে। অর্থবোধক ধ্বনিকে কি বলে? এটাও কিন্তু একটা চাকরি পরীক্ষা আসছে যে অর্থবোধক ধ্বনিকে কি বলে? অর্থবোধক ধ্বনিকে বলা হয় শব্দ। তারপর বাক্যের ক্ষুদ্রতম এককে কি বলা হয়? তাও কিন্তু বলা হয় কি শব্দকে। তাহলে পরীক্ষা আসে যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষায় শব্দকে কয় ভাগে ভাগ করা যায়। পরীক্ষায় আসে যে শব্দকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়। তা যদি বলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়, তাও হবে 3 ভাগে ভাগ করা যায়। যদি বলে শব্দকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়, তাও হবে কত? 3 ভাগে ভাগ করা যায়। তাহলে এই যে শব্দ 3 প্রকার, একটা হলো গঠন অনুসারে, একটা হলো অর্থ অনুসারে, আর একটা হলো উৎস অনুসারে। পরীক্ষায় প্রাইমারি সহকারী শিক্ষক নিয়ে পরীক্ষা আসছিল যে গঠন অনুসারে বাংলা ভাষায় শব্দকে কয় ভাগে ভাগ করা যায়। তাহলে গঠন অনুসারে শব্দকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো মৌলিক শব্দ, আর একটা হলো সাধিত শব্দ। 18তম বিশেষ পরীক্ষা আসছিল অর্থ অনুসারে বাংলা ভাষায় শব্দকে কয় ভাগে ভাগ করা যায়। 2019 সালে অডিট নিয়োগ পরীক্ষা এসেছিল যে অর্থ অনুসারে বাংলা ভাষায় শব্দকে কয় ভাগে ভাগ করা যায়। তাহলে তাহলে এই অর্থ অনুসারে এই অংশটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে কিন্তু, যে অর্থ অনুসারে বাংলা ভাষার শব্দকে কয় ভাগে ভাগ করা যায়। তার মনে রাখবেন যে অর্থ অনুসারে বাংলা ভাষায় 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো যৌগিক শব্দ, 2 নম্বরে হলো রুর বা রুরি শব্দ, আরেকটি হলো যোগরূঢ় শব্দ। এই 3টা আজকে আমরা আলোচনা করব, যে যৌগিক শব্দ, রুর বা রুরি শব্দ, যোগরূঢ় শব্দ, এবং আলোচনা করব মৌলিক শব্দ, সাধিত শব্দ চেনার উপায়। এরপরে আসে উৎস অনুসারে। হ্যাঁ, এই উৎস অনুসারে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষায় কিন্তু বিশেষ পরীক্ষায় ধরে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও কিন্তু এখান থেকে প্রশ্ন ধরে। সেটা হলো তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, আর একটা হলো
বিদেশি শব্দ। এই দেশি বানানটা খেয়াল রাখেন, তালবস্যায় রস্বইকার, বিদেশি বানানটাও খেয়াল রাখেন, তালবস্যায় রস্বইকার। এই বানান দুটোও কিন্তু আপনারা অনেকেই ভুল করে থাকেন, এই বানান দুটো একটু খেয়াল রাখবেন। তাহলে আমরা এবার চলে যাব গঠন অনুসারে বাংলা ভাষায় শব্দ কিভাবে আপনি চিনবেন। পরীক্ষা আসে গোলাপ, যেটা আপনাদের একেবারে মুখস্থ হয়ে গেছে যে গোলাপ এটি কোন ধরনের শব্দ। সবাই জানেন গোলাপ হলো মৌলিক শব্দ, শুধু একটাই মুখস্থ করছেন, একটাই জানেন। পরীক্ষায় যদি ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে দেয় তখন আমরা কিন্তু অনেকেই সেটা পারি না। সেক্ষেত্রে আমরা এখন গঠন অনুসারে শব্দের শ্রেণী বিভাগটা দেখি। প্রথমে শিখব মৌলিক শব্দ। তাহলে মৌলিক শব্দ কোনটা? আরেকটা হলো সাধিত শব্দ। মৌলিক শব্দ সহজ কথা মনে রাখেন, যে শব্দটাকে আমরা ভাঙতে পারবো না বা বিশ্লেষণ করতে পারবো না, অর্থাৎ ভাঙলে এটা আলাদা কোনো অর্থ পাবো না, সেটার নামই হলো মৌলিক শব্দ। তাহলে দেখি সেই গোলাপটার কাছেই আমরা চলে যাই। গোলাপ বহুল একেবারে প্রচলিত একটা শব্দ, যেটা বারবার পরীক্ষা আসে, গোলাপ। এখন এই গোলাপ শব্দটা আপনি ভাঙতে পারবেন না। ভাঙাটা বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ এই শব্দটাকে আপনি সন্ধি বিচ্ছেদ করতে পারবেন না, এই শব্দটাকে আপনি কি সমাস নির্ণয় করতে পারবেন না, এটা কি কোনো উপসর্গ যুক্ত করতে পারবেন না, এই শব্দটা কোনো প্রত্যয় নির্ণয় করতে পারবেন না। সেটা কি বলা হয়? মৌলিক শব্দ। অর্থাৎ মৌলিক শব্দ কোনটা? যে শব্দটাকে আপনি ভাঙতে পারবেন না, অর্থাৎ যে শব্দটা সন্ধি বিচ্ছেদ করা যাবে না, সমাস নির্ণয় করা যাবে না, প্রত্যয় নির্ণয় করা যাবে না, কোনো উপসর্গ যুক্ত করা যাবে না, ওই ধরনের শব্দটাই হলো মৌলিক শব্দ। যেমন গোলাপ, এই গোলাপ শব্দটাকে আপনি সন্ধি বিচ্ছেদ করতে পারবেন না। আপনি যদি বলেন গো যোগ লাভ, আমি কিন্তু সন্ধি, আমরা বলেছি কি সন্ধি, এখানে গো অর্থ কি গরু, কিন্তু এখানে গোলাপ কি গরুকে বোঝাচ্ছে না। এই গোলাপ মানে এটা একটা ফুলের নাম আমরা জানি, তার মানে এটাকে সন্ধি বিচ্ছেদ করা যায় না। এটা কি আপনি যদি পূর্বে যদি একটা প্রো যুক্ত করেন তাহলে কিন্তু প্রো গোলাপ, তাও কিন্তু কোনো শব্দ হবে না। আবার এটাকে যদি আপনি সমাস নির্ণয় করতে পারবেন না, আবার প্রত্যয় নির্ণয় করতে পারবেন না। অতএব গোলাপ হলো একটা মৌলিক শব্দ। এরপর আমি যদি বলি যে ডাব, ডাব এটা কি শব্দ? এই ডাবও কিন্তু একটা মৌলিক শব্দ। এই যে নাউন যুক্ত অনেক নাউন যুক্ত যত শব্দ, যেমন মাছ, টেবিল, এই যে নাউন, এই শব্দগুলো কিন্তু সবই কিন্তু নাউন বিশেষ্য, এগুলো কিন্তু মৌলিক শব্দ। আপনি এগুলো ভাঙতে, ডাব আপনি কি বলবেন ডা যোগ ব ডাব, না, এবার ভাঙতে পারবেন না। মা যোগ স মাছ, ভাঙতে পারবেন না। অর্থাৎ এই যে ডাব, মাছ, পরীক্ষাগুলো দিয়ে দিতে পারে। এই যে কান, হাত, ঠিক আছে, এই যত প্রকার, মনে করেন যে গাধা, বেলি, এই বেলিও একটা ফুলের নাম। এই যে শব্দগুলো আছে, এই নাউন যুক্ত যে শব্দগুলো আছে, এই শব্দগুলোকে সহজ কথা আপনি এগুলোকে ভাঙতে পারবেন না, এগুলো বা সমাস নির্ণয় করতে পারবো না, সন্ধি বিচ্ছেদ করতে পারবো না। এই শব্দগুলোকে হলো মৌলিক শব্দ। আশা করি বুঝতে পেরেছেন, আর আপনাদের মুখস্থ করতে হবে না। হ্যাঁ, গোলাপ হলো মৌলিক শব্দ, গোলাপ হলো মৌলিক শব্দ, কান হলো মৌলিক শব্দ, হাত হলো মৌলিক শব্দ। আর কি মুখস্থ করবেন? করবেন না। সহজ কথায় নামযুক্ত যত শব্দ আছে সেগুলো সবই মনে রাখবেন, অধিকাংশই একেবারে সেগুলোই কি, সেগুলো হলো মৌলিক শব্দ। অর্থাৎ যে শব্দটাকে আপনি সমাস নির্ণয় করতে পারবেন না, সন্ধি বিচ্ছেদ করতে পারবেন না, এক কথায় প্রকাশ করাও যাবে না, সেটাও কি মৌলিক শব্দ। সহজ কথায় নাউনযুক্ত যে শব্দগুলো পাবো সেগুলো হলো মৌলিক শব্দ। শিখে গেলাম মৌলিক শব্দ। তাহলে সাধিত শব্দ কি? তাহলে এই মৌলিক শব্দ ছাড়া বাকি যতগুলো শব্দ আছে সেগুলোই হলো সাধিত শব্দ। অর্থাৎ সন্ধিযুক্ত যত শব্দ আছে সবই কি সাধিত শব্দ। প্রত্যয় যোগে গঠিত যত শব্দ আছে সাধিত শব্দ। উপসর্গ যোগে যত শব্দ তৈরি হবে সবই কি সাধিত শব্দ। প্রত্যয় যোগে যত শব্দ গঠিত হবে সবই কি সাধিত শব্দ। যদি আমরা বলি বিদ্যালয়, কি বললাম? বিদ্যালয়। তাহলে বিদ্যালয় কি শব্দ? এটা কি মৌলিক শব্দ না সাধিত শব্দ? আপনি কিন্তু বলতে ফেলেছেন অলরেডি যে বিদ্যালয় হলো সাধিত শব্দ। কেন বিদ্যালয় সাধিত শব্দ? কারণ বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যালয়। যেমন আমরা কিন্তু এটাকে সন্ধি বিচ্ছেদ করতে পারি, বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যালয়। তার মানে বিদ্যালয় হলো একটা সাধিত শব্দ। এরপরে যদি পরীক্ষা আসে দিয়ে দেয় বক্তব্য, যদি দিয়ে দেয় বক্তব্য, তাহলে বক্তব্য কি শব্দ? এই বক্তব্যও কিন্তু একটা সাধিত শব্দ। কারণ এটাকে কি নির্ণয় করা যায়? বচ যোগ তব্য। এটা কিন্তু কি করা যায়? এটাও কিন্তু আমরা প্রত্যয় নির্ণয় করতে পারি। তারপর কি যদি বলি প্রহার, প্রহার, এই যে প্র যোগ হার সমান সমান প্রহার, তাহলে এটাও কি
উপসর্গ যোগে গঠিত শব্দ, এগুলো সবই হলো সাধিত শব্দ। সহজ কথা, আপনি পরীক্ষার হলে দেখবেন যদি বলে নিচের কোনটি সাধিত শব্দের উদাহরণ, তখন আপনি অপশন খোঁজার চেষ্টা করবেন যে দেখবেন কোন শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করা যায়, প্রত্যয় নির্ণয় করা যায়, উপসর্গ যুক্ত করা যায়। এভাবে যদি দেখেন তাহলে সেটি হলো সাধিত শব্দ। তাহলে আমরা শিখে গেলাম মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। এবারে আমরা শিখব অর্থ অনুসারে শব্দের শ্রেণী বিভাগ। এরপরে আমরা শিখব অর্থ অনুসারে শব্দের শ্রেণী বিভাগ। এই অংশটা নিয়ে আমাদের সবচেয়ে বড় ঝামেলা। স্টুডেন্টদের পড়তে হয়, যেমন অনেক টিচাররা শুধু ক্লাসে দেখে মুখস্থ করাচ্ছে, আরে বারবার মুখস্থ করাচ্ছে। তাহলে এগুলো কি মুখস্থ বিদ্যা তো এখন আর কাজে লাগে না, আমরা জানি। তাহলে আমরা কিভাবে পারি? তাহলে আমরা এখন শিখব অর্থ অনুসারে শব্দের শ্রেণী বিভাগ। আমরা জানি অর্থ অনুসারে শব্দকে 3 ভাগে ভাগ করা যায়, মনে থাকে জানো, খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বরে কি? এক নম্বর হলো যৌগিক শব্দ, কম্পাউন্ড ওয়ার্ড, ইংরেজিতে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড, তার মানে হলো যৌগিক শব্দ। তাহলে এই যৌগিক শব্দটা কি? পরীক্ষায় কিন্তু আসে নিচের কোনটি যৌগিক শব্দের উদাহরণ। পরীক্ষা আসে যে গায়ক এটি কোন শব্দ, ঠিক আছে, আসে বলদ এটি কোন শব্দ, তৈল এটি কোন শব্দ, মিতালি এটি কোন ধরনের শব্দ, এরকম দিয়ে দেয় কিন্তু পরীক্ষার হলে। তাই এগুলো আমরা কেমনে পারবো একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা শিখবো যৌগিক শব্দ। মনে রাখবেন নবম দশম শ্রেণী বই দেয়া আছে যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম তাকে যৌগিক শব্দ বলে। সংজ্ঞাটা আমি একটু লিখে দিচ্ছি। যে সকল শব্দের ব্যুৎপত্তি, যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম তাকে কি বলে? এই সংজ্ঞাটা কিন্তু মুখস্থ করতে হবে। আমি কেন এই সংজ্ঞাটা লিখলাম, কারণ এই সংজ্ঞাটাও কিন্তু চাকরি পরীক্ষা আসে। তাহলে সংজ্ঞাটা আপনারা কি মুখস্থ করবেন? যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, এই ব্যুৎপত্তি মানে কি? উৎসগত অর্থ। আবার বলে দিচ্ছি, ব্যুৎপত্তি মানে উৎসগত অর্থ, অর্থাৎ এই শব্দটা কোথা থেকে আসছে। তাহলে যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ, অর্থাৎ আমরা বর্তমানে এটা কিভাবে ব্যবহার করি সমাজে, সেই অর্থটা, অর্থাৎ যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম তাকে কি বলে? যৌগিক শব্দ বলে। এবং এটা চেনার একটা চোরামি বুদ্ধি হলো, এটা আর একটা চেনার উপায় একটু মনে রাখেন। চেনার উপায়টা হলো, এটা কেমনে চিনবেন পরীক্ষা হলে? শুধু প্রত্যয় যোগে গঠিত হবে, শুধু প্রত্যয় যোগে গঠিত হবে, শুধু প্রত্যয়যুক্ত শব্দ। তাহলে আমি চেনার উপায়টা কি বললাম? শুধু প্রত্যয়যুক্ত শব্দ। তাহলে যৌগিক শব্দ কোনগুলো? পরীক্ষা দিবে নিচের কোনটি যৌগিক শব্দের উদাহরণ। সেখানে যদি দেখেন বিদ্যালয় দেয়া আছে, সেখানে যদি দেয়া থাকেন চাঁদ মুখ দেয়া আছে, সিংহাসন দেয়া আছে, প্রহার দেয়া আছে, তাহলে সেগুলো কিন্তু হবে না। কারণ কি? আমি জানি শুধু প্রত্যয়যুক্ত শব্দটাই কি হবে? যৌগিক শব্দ। শুধু প্রত্যয়যুক্ত শব্দটা কি হবে? যৌগিক শব্দ। তাহলে এবার আমরা একটু বিস্তারিত দেখি। তাহলে আমরা কি বললাম? যে ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একরকম থাকবে, অর্থাৎ কোনো আলাদা না, অর্থ একই থাকবে, সেটাই হলো যৌগিক শব্দ। যেমন আমি যদি বলি গায়ক, পরীক্ষায় কি দিল? গায়ক। তাহলে এর বিশ্লেষণটা কি? গই যোগ অক অথবা ন সমান সমান কি? গায়ক। কিন্তু এর ব্যবহারিক অর্থ কি? গান করে যে। তা কি বললাম? গায়ক। গই যোগ অক সমান সমান গায়ক, অর্থাৎ গান করে যে। এখন এই যে গই, এটা হলো কি গঠিত শব্দ? প্রত্যয় গঠিত। দেখেন এটা হলো কৃত প্রত্যয় যোগে গঠিত একটা শব্দ। তাহলে মূল শব্দটা কি ছিল? গায়ক। তাহলে এটা প্রত্যয় নির্ণয় করলাম কি? এর ব্যুৎপত্তিগত অর্থ, এটাকে বলা হয় ব্যুৎপত্তিগত অর্থ বা উৎসগত অর্থ, এটাকে বলা হয় ব্যুৎপত্তি। এটা হলো ব্যুৎপত্তিগত অর্থ, আর এটা হলো ব্যবহারিক অর্থ। তাহলে একটু খেয়াল করি আমরা।
এটা হলো ব্যুৎপত্তিগত অর্থ, আর এটা হলো ব্যবহারিক অর্থ। দেখেন গই যোগ অক সমান সমান গায়ক। আমরা গায়ক কাকে বলি? সাধারণত একটু ভাবেন তো, আমরা গায়ক কাকে বলি? যে গান গায় তাকেই তো আমরা গায়ক বলি। তাহলে এর অর্থটার সাথে এর অর্থ কিন্তু একটা মিল আছে, যে যে গান করে তাকেই কিন্তু আমরা বলি গায়ক। তারপর যদি বলি কর্তব্য, কর্তব্য, তাহলে এটা কি? ক্রি যোগ তব্য, এটা কি কৃৎপ্রত্যয় যোগ গঠিত শব্দ। কর্তব্য, কর্তব্য কি? ব্যবহারিক অর্থ কি? কর্তব্য আমরা কাকে বলি? যা করা উচিত, যা করা উচিত তাকেই আমরা কি বলি? কর্তব্য। তারপর দেখেন পরীক্ষা আসতে পারে মিতালি, এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে মিতালি। নবম, অনেকে কি করেন, অনেকে বলে যে নবম দশম বইয়ে যে কয়টা আছে ওই কয়টা পড়লেই হবে। এইগুলো পড়লে হবে না, কারণ এই মিতালি শব্দটা দেখবেন এটা কিন্তু নবম দশম শ্রেণীর বইয়ে নাই। অনেক ঘুরিয়ে দিচ্ছে। এখন ব্যাংক নিয়োগ পরীক্ষাগুলো দেখা যায় যে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে দিবে। আপনি বিশেষ পরীক্ষায় কিন্তু সবসময় নিত্য নতুন ওয়ার্ড দেওয়ার চেষ্টা করে, এখানে তারা বানিয়ে দিবে ওয়ার্ড। তার বানিয়ে আরও ভাবে কিভাবে ওয়ার্ড দিতে পারে আমরা একটু খেয়াল করব। দিতে পারে মিতালি, এটা কিন্তু নবম দশম শ্রেণী বই উদাহরণটা নাই। তাহলে মিতালি কি? এর ই করেন ব্যুৎপত্তি, মিতা যোগ আলী সমান সমান মিতালি। মিতালি কাকে বলে? মানে মিতার মতো যার ভিতরে ভাব আছে, তার মানে মিতার ভাব। তাহলে মিতার মতো ভাব তাকে কি বলে? মিতালি। তার মানে এই পাশের অংশটার সাথে এই পাশের অংশটার মিল আছে, এগুলো কি বলা হয়? যৌগিক শব্দ। এরপর আমরা দেখি, বললাম বাবুয়ানা, পরীক্ষা আসলো কি? বাবুয়ানা। তা বাবুয়ানা এটা বিশ্লেষণ করেন, বাবু যোগ আনা, এগুলো কিন্তু প্রত্যয়, এটা হলো তদ্ধিত প্রত্যয় শব্দ। এই মিতা যোগ আলী এটা হলো তদ্ধিত প্রত্যয়, বাবুয়ানা এটাও তদ্ধিত প্রত্যয়। তাহলে বাবু যোগ আনা সমান সমান বাবুয়ানা। আর বাবুয়ানা কাকে বলি? যার ভিতরে একটা ভাব, মানে বাবুর মতো একটা কিতায় আছে, একটা ভাব আছে, একটা আলাদা বাবুর মতো। তা বাবু যোগ আনা বাবুয়ানা, ব্যবহারিক অর্থ কি? বাবুর মতো ভাব, বাবুর মতো ভাব। এখন অনেকে আমরা মুখস্থ করি, এইগুলো হলো আমাদের যৌগিক শব্দ। এরপর যদি বলে চিকা মারা, চিকা মারা, তাহলে চিকা মারাটা কি হবে? এর বিষয় হলো চিকা যোগ মারা সমান সমান চিকা মারা। তাহলে এই যে চিকা যোগ মারা, চিকা মারা, চিকা মারা এর অর্থ কি? ব্যবহারিক অর্থ হলো দেয়ালের লিখন, দেয়ালের লিখন। তাহলে চিকা মানে দেয়াল, মারা মানে লেখা, তাহলে চিকা মারা অর্থ দেয়ালের লিখন। তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি। অনেকেই বলে, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে দরিদ্রকে সঙ্গে নিয়ে চিকা মারতে গেল। এটা কিন্তু অনেকেই মুখস্থ করি। যারা প্রশ্ন করে ওরাও কিন্তু জানে যে এইটাই আমাদের ছোটবেলা থেকে শিখে আসছে, টিচাররা শিখাইছে ক্লাসে কি, যে মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে দরিদ্রকে সঙ্গে নিয়ে চিকা মারতে গেল। এখন যে প্রশ্ন করতে বসে সেও তো জানে যে পোলাপানের যেহেতু এইটা মুখস্থ করেছে, অতএব আমরাও এবার প্রশ্ন করব কিভাবে? এর বাহিরে, অর্থাৎ এই নবম দশম শ্রেণী এই বইয়ের উদাহরণগুলোর বাহিরে গিয়ে প্রশ্ন করব। যখনই প্রশ্ন করে তখনই পরীক্ষার হলে আমাদের ধরা খাওয়া লাগে, কারণ যারা আমরা মুখস্থ করেছি তারাই ধরা খাবো। আমরা কিন্তু আজকে মুখস্থ করব না, আমি আগেই বলেছি যে আমরা শিখবো। তাহলে দেখি আমরা আরো যদি উদাহরণ, যে পরীক্ষা আসতে পারে গোলাপি, কি দিল পরীক্ষায়? গোলাপি দিল। তাহলে গোলাপিটা কি হবে? আসতে পারে গোলাপি, এটি কোন ধরনের শব্দ? গোলাপি এটা কি যৌগিক শব্দ? এটা কি রুর বা রুরি শব্দ, না এটি যোগ রুরু শব্দ? তাহলে আমরা দেখি গোলাপি, গোলাপি, গোলাপি বানানটা কিন্তু পয় রস্বইকার। অনেকে গোলাপি বানানটা কিন্তু দীর্ঘইকার দিয়ে লেখেন, ভালো করে খেয়াল রাখেন। গোলাপি এটা কিন্তু রস্বইকার, গোলাপি কি রস্বইকার। তাহলে গোলাপি, আর এটার প্রত্যয় নির্ণয় করেন গোলাপ যোগ এই রস্বই সমান সমান গোলাপি। তাহলে গোলাপি আমরা কাকে বলি? এটা হলো ব্যুৎপত্তিগত। তাহলে ব্যবহারিক অর্থটা কি? গোলাপের মতো, যেটা গোলাপি কি? গোলাপের মতো রং যার, গোলাপের মতো। সহজ কথা, গোলাপি আমরা কাকে বলি? যে গোলাপ ফুলের মতো যে কালারটা, তাকে আমরা কি বলি? গোলাপি। তাহলে এই অর্থটার সাথে এদিকের অর্থটার কিন্তু মিল আছে, অর্থাৎ এর যে ব্যুৎপত্তিগত অর্থটা আর ব্যবহারিক অর্থটার ভিতরে একটা মিল খুঁজে পাওয়া গেল। এটা কি বলা হয়? কি যৌগিক শব্দ। তার পরীক্ষা যদি আমাদের আসে গোলাপি, তাহলে এটা দেখেন, এটা কিন্তু কি শব্দ? এটা হলো প্রত্যয়। কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয় গঠিত শব্দ। তাহলে এই পাশের অংশের সাথে এই পাশের অংশটাও মিল আছে, এটাই হলো কি
যৌগিক শব্দ। পরীক্ষায় যেমন ব্যাংক নিয়োগ পরীক্ষায় দিয়েছিল, বাংলাদেশ ব্যাংক এডিতে দিয়েছিল রাঁধুনি, যে রাঁধুনি, এই রাঁধুনি বানানটা খেয়াল করেন যে বাজারে যে রাঁধুনি গুঁড়ো মশলা আছে সেখানে রাঁধুনি বানানটা কিন্তু দীর্ঘ ইকার দেয়া, কিন্তু রাঁধুনি বানানটা কিন্তু দীর্ঘ ইকার না, রাঁধুনি বানানটা কি হ্রস্ব ইকার, কারণ এটা অতৎসম শব্দ। তাই রাঁধুনি বানানটা হ্রস্ব ইকার, বানানটাও খেয়াল রাখেন। তাহলে রাঁধুনি এটা কি গঠিত শব্দ? এটা কিন্তু অবশ্যই প্রত্যয় গঠিত শব্দ। তাহলে দেখি আমরা এটা প্রত্যয় নির্ণয় করি। এই যে রাধ যোগ উনি সমান সমান রাঁধুনি, এটা হলো কৃত প্রত্যয়। তা রাঁধুনি, তাহলে রাঁধুনি আমরা কাকে বলি? রান্না করে যে, তাকেই তো আমরা রাঁধুনি বলি। তাহলে মিল আছে তো, রান্না করে যে। তাহলে রাঁধুনি আমরা কাকে বলি? রান্না করে যে, অর্থাৎ যে রান্না করে তাকেই তো আমরা রাঁধুনি বলি। অর্থাৎ এই পাশের অর্থের সাথে এই পাশের অর্থের মিল খুঁজে পাওয়া গেল। অতএব এগুলোই হলো যৌগিক শব্দ। এরপরে আরেকটা চাকরি নিয়োগ পরীক্ষা আসছিল আমাদের, সেটা হলো কুম্ভকার। দেখছেন কিভাবে প্রশ্ন করে, কঠিন কঠিন প্রশ্ন করে। চাকরি নিয়োগ পরীক্ষা আসছিল কুম্ভকার, এটি কোন ধরনের শব্দ? অনেকে কিন্তু সমস্যা করে গিয়েছিলাম আমরা যে কুম্ভকার এটি কোন ধরনের শব্দ, 9-10 বইয়ে তো নাই। কুম্ভকার এর প্রত্যয় নির্ণয় করেন, কুম্ভ যোগ কার সমান সমান কুম্ভকার। এখন এই কুম্ভকার মানে কি? কুম্ভ মাটির জিনিসপত্র তৈরি করে যে, কুম্ভকার কাকে বলি? মাটির জিনিসপত্র তৈরি করে যে, তাকে কিন্তু আমরা কুম্ভকার বলি। তাহলে কুম্ভকার মানে কি? যে কুম্ভ যোগ কার সমান সমান কুম্ভকার, মাটির জিনিসপত্র তৈরি করে যে, তাকে বলা হয় কুম্ভকার। তাহলে কুম্ভকার হলো একটা যৌগিক শব্দ। পরীক্ষা আসতে পারে সাংবাদিক, কি আসতে পারে? পরীক্ষায় দিয়ে দিল সাংবাদিক, এটি কোন ধরনের শব্দ? তাহলে কি বললাম? সাংবাদিক। এই শব্দগুলো কিন্তু 9-10 বইয়ে দেয়া নেই, তো এগুলো কিন্তু পরীক্ষা আসে। তাহলে কিভাবে আমরা পারবো এটা? তা সাংবাদিক এটা বিশ্লেষণ করেন। সাংবাদিক কাকে বলে? সংবাদ যোগ ইসনিক সমান সমান সাংবাদিক। সাংবাদিক আমরা কাদেরকে বলি? যারা সংবাদ পরিবেশন করে। তাহলে আমরা এই পাশে লিখতে পারি সংবাদ পরিবেশন করে যে, মিলে গেছে। তার মানে এই পাশের অংশটার সাথে এই পাশের অংশটার সাথে এই পাশের অংশটা মিলে গেল। তার মানে সাংবাদিক এটা হলো আমাদের যৌগিক শব্দ। এরপর যে পরীক্ষা আসছে নাগরিক, এই নাগরিক এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এরকম আসে, নাগরিক। তাহলে নাগরিক, তার নাগরিক এটা কোন শব্দ? এটা কি রুড়ি শব্দ, না যৌগিক শব্দ, না যোগ রুড়ি শব্দ? তার নাগরিক এটা দেখেন তো, নগর যোগ ইসনিক, এটা হলো তদ্ধিত প্রত্যয়, নগর যোগ ইসনিক। আমরা জানি কৃত প্রত্যয় যুক্ত হয় ধাতুর সাথে, আর তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় নাম শব্দের সাথে। নাম শব্দ অর্থাৎ নাউনের সাথে যুক্ত হয়। তাই এই নগর এটা একটা নাউন, সংবাদ এটাও একটা নাউন, এই জন্য সাংবাদিক আর নাগরিক দুটোটাই হলো তদ্ধিত প্রত্যয়। তাহলে নাগরিক, নগর যোগ ইসনিক সমান সমান নাগরিক। তা নাগরিক কাকে বলি? কাদেরকে বলি আমরা? নগরের অধিবাসী বা বাসিন্দাদের আমরা বলি নগরের বাসিন্দা। যারা নগরের অধিবাসী বা বাসিন্দা তাদেরকে আমরা কি বলি? তাদেরকে কিন্তু আমরা নাগরিক বলি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যৌগিক শব্দটা কি। আসলে আমরা তিনোটা যখন পড়ে শেষ করতে পারবো তখনই আমরা বুঝতে পারবো আসলে এই শব্দ কোনটা যৌগিক শব্দ, কোনটা রুড়ি শব্দ, কোনটা যোগ রুড়ি শব্দ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। তাহলে এবারে অন্যভাবে যাদের মস্তিষ্ক একটু কম, অর্থাৎ যাদের একটু উপস্থিত মানে মুখস্থ বিদ্যা আছে, যে না এগুলো আমাদের মনে থাকবে না, তার অন্য কি, তাহলে একটা টেকনিক লিখে দিচ্ছি, যে টেকনিকটা মনে রাখেন, পরীক্ষা হলে অ্যান্সার করে আসতে পারবেন। তাহলে এবার আমি যৌগিক শব্দ চেনার আর একটা টেকনিক লিখে দিচ্ছি। তার টেকনিকটা কি? মধুর মধুর মিতালি গায়ক কর্তব্য না করে, মধুর মিতালি গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে, বাবুয়ানা ভাব করে রাধুনী দৌহিত্রকে
সঙ্গে নিয়ে গোলাপি চিকা মারতে গেল। তাহলে এটা কি লিখলাম? এটা কিন্তু মুখস্থ করে ফেলবেন। এই শব্দগুলোই কিন্তু আমাদের এ যাবৎকালে চাকরি পরীক্ষায় এখান থেকেই আসছে, তাই এগুলো মুখস্থ করে ফেলুন। মধুর কি শব্দ? যৌগিক শব্দ। মিতালি কি শব্দ? যৌগিক শব্দ। গায়ক কি শব্দ? যৌগিক শব্দ। কর্তব্য কি শব্দ? যৌগিক শব্দ। বাবুয়ানা যৌগিক শব্দ। রাধুনী যৌগিক শব্দ। দহিত্র যৌগিক শব্দ। গোলাপি যৌগিক শব্দ। চিকামারা যৌগিক শব্দ। টেকনিকটা কি? মধুর মিতালি গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে দহিত্রকে সঙ্গে নিয়ে গোলাপি চিকা মারতে গেল। তাহলে আপনারা যদি ওভাবে মনে না রাখতে পারেন, এই টেকনিকটা মনে রাখেন। এই টেকনিকটাই হলো আমাদের যৌগিক শব্দ চেনার উপায়। এবার আমরা শিখব রুর বা রুরি শব্দ। 2 নম্বর হলো রুর বা রুরি শব্দ। রুর বা রুরি শব্দ। এবার আমরা শিখব রুর বা রুরি শব্দ। তাহলে রুর বা রুরি শব্দ কোনগুলো সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। পরীক্ষা আসে এই রুর কথাটির অর্থ কি, রুর শব্দের অর্থ কি, পরীক্ষা আসে এই রুরি শব্দের অর্থ কি। তাহলে দেখেন কিভাবে কিভাবে ঘুরায়। এই রুর শব্দের অর্থটাও কিন্তু চাকরি পরীক্ষা আসে, রুরি শব্দের অর্থটাও চাকরি পরীক্ষা আসে। তাহলে সেটা আমরা একটু লিখে নিই যে এই রুর বা রুরি শব্দের অর্থ হলো, এই রুর শব্দের অর্থ কর্কশ বা অস্বাভাবিক। এটাও কিন্তু মুখস্থ করতে হবে, এটাও কিন্তু পরীক্ষা আসে। রুর শব্দের অর্থ কি? কর্কশ বা অস্বাভাবিক। এটাও কিন্তু পরীক্ষা আসে। রুর শব্দের অর্থ কর্কশ বা অস্বাভাবিক। কথাটার ভিতরেই কিন্তু একটু কেমন জানো, অর্থাৎ এই কর্কশ বা অস্বাভাবিক মানে এটাই, অর্থাৎ এর ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের কোনো মিল থাকবে না। আর একটা বিষয় খেয়াল রাখেন, যৌগিক শব্দ আমরা কিন্তু মনে রেখেছিলাম শুধু প্রত্যয় যোগে গঠিত হবে। আর রুর বা রুরির ভিতরে প্রত্যয় থাকবে, সন্ধিও থাকবে, আর হলো উপসর্গ যোগে গঠিত হবে। 3টা বিষয় থাকতে পারে এর ভিতরে। খেয়াল রাখবেন এর ভিতরে কি থাকতে পারে? এর ভিতরে থাকতে পারে প্রত্যয়, থাকতে পারে সন্ধি, থাকতে পারে উপসর্গ। এই 3টা জিনিস নিয়ে গঠিত হবে এই রুর বা রুরি শব্দ। আর যৌগিক শব্দ কিন্তু অনলি প্রত্যয় যোগে গঠিত হবে। আর এখানে একটু ভেজাল কি, এখানে প্রত্যয় থাকতে পারে, সন্ধিও থাকতে পারে, উপসর্গ থাকতে পারে। তাহলে যে সকল শব্দ প্রত্যয়, সন্ধি ও উপসর্গ নবম দশম শ্রেণী বইয়ে দেয়া আছে, যে সকল শব্দ প্রত্যয়, সন্ধি ও উপসর্গ যোগে গঠিত হয়, মূল শব্দের অর্থের অনুগামী না হয়, অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রুর বা রুরি শব্দ বলে। এই সংজ্ঞাটা পড়লেও আপনি কখনোই বুঝবেন না, আসলে সংজ্ঞাটা পড়ে অনেকেই বুঝেন না যে আসলে এটা কি। আবার বলতেছি, যে সকল শব্দ প্রত্যয়, সন্ধি ও উপসর্গ যোগে গঠিত হয়, মূল শব্দের অর্থের অনুগামী না হয়, অন্য কোনো আলাদা অর্থ প্রকাশ করে, তাকে বলা হয় রুর বা রুরি শব্দ। তাহলে এটা চেনার কিন্তু উপায় আছে। এই সংজ্ঞা দিয়ে মুখস্থ করতে না পারলে আমাদের কিন্তু চোরামি কিছু কিছু বুদ্ধি আছে। তাহলে আমরা দেখি এটা। তো এটা কি আমরা জানি প্রত্যয়, সন্ধি, উপসর্গ। আপনি পরীক্ষার হলে মনে রাখবেন কর্কশ মানে অস্বাভাবিক, অর্থাৎ দেখবেন যে এই শব্দটার আগের অর্থ আর বর্তমান অর্থ এক কিনা, এটা দেখবেন। আমি যদি বলি একটা ওয়ার্ড বললাম রাখাল, কথাটা কি বললাম? রাখাল। পরীক্ষায় দিয়ে দিল রাখাল এটি কোন ধরনের শব্দ, মাথায় ঘুরপাক খাচ্ছে অনেকের যে স্যার এটা আবার কই পাইলেন, কারণ নবম দশম শ্রেণীর বইয়ে তো নাই। এই নবম দশম শ্রেণীর বইটাই শুধু মুখস্থ করলে চলবে না এখন আর। তাহলে আমি বললাম কি রাখাল। তাহলে রাখাল কি, এর বিশ্লেষণ করেন। রাখ যোগ আল সমান সমান কি? রাখাল। রাখ যোগ আল, এই যে রাখ যোগ আল সমান সমান রাখাল, এটাও কিন্তু কৃত প্রত্যয়। এর অর্থটা কি? রাখে যে। অর্থটা কি? রাখে যে।
কিন্তু এর ব্যবহারিক অর্থ কি আমরা তাই বলি? বলেন তো, এর রাখাল আমরা কাকে বলি? রাখাল তাকেই বলি যে গরু ছাগল রাখে, তাকে বলা হয় রাখাল। কিন্তু এর ব্যুৎপত্তিগত অর্থ হলো রাখে যে, রাখ যোগ আল সমান সমান রাখাল। এর ব্যুৎপত্তিগত অর্থটা হলো রাখে যে, অর্থাৎ যে কোনো কিছু রাখবে তাকে বলা হতো রাখাল আগে। তাই এটাকে ব্যুৎপত্তিগত অর্থ কিন্তু এটা। পূর্বের এই কথাটার অর্থ ছিল রাখে যে, আপনি যদি গরু রাখতেন তাকেও আপনাকে রাখাল বলতো, আপনি যদি গরু না রেখে ঘোড়া রাখতেন তারপরও রাখাল বলতো, আপনি যদি টাকা পয়সা রাখতেন তারপর আপনাকে রাখাল বলতো। সহজ কথায় যে কোনো কিছু যদি রাখতো তাকেই রাখাল বলা হতো। কিন্তু বর্তমানে আমরা রাখাল বলি কাকে? আমরা কিন্তু বলি গরু বা পশু চড়ায় যে, গরু অথবা পশু চড়ায় যে, তাকেই বলি আমরা রাখাল। অর্থাৎ এর ব্যুৎপত্তিগত অর্থের সাথে এর ব্যবহারিক অর্থের কোনো মিল খুঁজে পাওয়া গেল না। এটা কি বলা হয়? রুর বা রুরি শব্দ। এরপর দেখেন বাঁশি, পরীক্ষায় দিল বাঁশি, এটি কোন ধরনের শব্দ? এটি কি যৌগিক শব্দ, এটি কি রুরি শব্দ, না যোগরুরি শব্দ? তাহলে বাঁশি কি দেখি আমরা। এ বিশ্লেষণ করেন, প্রত্যয় নির্ণয় করেন। বাঁশ যোগ রস্বই, এটাও কিন্তু দেখেন প্রত্যয় যোগে গঠিত শব্দ। বাঁশ যোগ রস্বই সমান সমান বাঁশি। এখন এর অর্থটা কি? বাঁশি আমরা কি, এর ব্যুৎপত্তিগত অর্থ হলো বাঁশ দিয়ে তৈরি যে কোনো বাদ্যযন্ত্র। বাঁশ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র, বাঁশ দিয়ে তৈরি যে কোনো বাদ্যযন্ত্র, যে কোনো বাদ্যযন্ত্র, তাকে আমরা কি বলি? বাঁশি। যে বাঁশ দিয়ে আপনি যে কোনো ধরনের বাদ্যযন্ত্র, তার মানে আমরা একটা ডালা বা কুলা এগুলো যে তৈরি করি, এগুলোকে কিন্তু তাহলে আগে কি বলা হতো? বাঁশি বলা হতো। কিন্তু বর্তমানে আমরা ব্যবহারিক বাঁশি শব্দটা কোন অর্থে ব্যবহার করি? একটা মাত্র বাদ্যযন্ত্রকে বোঝায়। অর্থাৎ এই বাঁশ দিয়ে নির্মিত একটা মাত্র বাদ্যযন্ত্রকে বোঝানো হচ্ছে কি? বাঁশি। অর্থাৎ এর ব্যুৎপত্তিগত অর্থের সাথে এর ব্যবহারিক অর্থে কোনো মিল খুঁজে পাওয়া গেল না। তারপর সন্দেশ, আর একটা শব্দ কি পেলাম? সন্দেশ। এর বিশ্লেষণ করেন। সমযোগ দেশ, এটা কিন্তু সন্ধি গঠিত শব্দ। সমান সমান সন্দেশ। তা সন্দেশ মানে কি? দেশের খবর। এটা সন্দেশ কাকে? এটা হলো দেশের খবর, দেশের খবর। কিন্তু বর্তমানে আমরা সন্দেশ কথাটি কি অর্থে ব্যবহার করি? মিষ্টি জাতীয় দ্রব্য। অর্থাৎ এই কথাটি বর্তমানে আমরা ব্যবহার করি, এই মিষ্টি জাতীয় যে কোনো দ্রব্যকে বলা হয়, একটা মিষ্টি জাতীয় একটা দ্রব্য যেটা আমরা খাই সেটাকে বলা হয় কি? সন্দেশ। অর্থাৎ এর ব্যুৎপত্তিগত অর্থের সাথে এই ব্যবহারিক অর্থের কোনো মিল খুঁজে পাওয়া গেল না, এই জন্য এটা হলো রুর বা রুরি শব্দ। আবার খেয়াল করেন, সন্দেশ কিন্তু এটা আবার একটা সন্ধিগঠিত শব্দ, তাহলে এটাও কি? তারপর দেখেন এটা হলো রুরি শব্দ। হস্তি, হস্তি কি? এর বিশ্লেষণ করেন। হস্ত যোগ ইন সমান সমান কি? হস্ত যোগ ইন সমান সমান হস্তি। এটা কি? হস্তি শব্দের অর্থ কি? হাতি বা যে কোনো পশু কিন্তু হস্তি। কিন্তু এখানে হস্তি বলতে মানে কি? হাত আছে যার, হাত আছে যার। আগে কিন্তু এটার অর্থ ছিল হাত আছে যার, অর্থাৎ যার হাত আছে তাকে কি বলা হতো? হস্তি বলা হতো। কিন্তু এখন কি তা বলে? হাত আছে যার তাকে কি হস্তি, তার মানে আমার হাত আছে, আমিও একটা হস্তি, তাই আমি কি হাতি? হাতি না। আপনার দুইটা হাত আছে, আপনিও কি হাতি? না। কিন্তু আগে কিন্তু তাই বলা হতো। হস্তি বলতে আগে কাকে বোঝাতো? এই যে হাত, হাতকে বোঝানো হতো। কিন্তু বর্তমানে হস্তি বলতে আমরা হাতকে বুঝি না, এটা একটা পশুকে বুঝি। নির্দিষ্ট পশুটার নাম হলো একটা বিশাল দেহ আকৃতির একটা হাতিকে বলা হয় হস্তি। তার মানে দেখতে পেলাম আমরা এর ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের কোনো মিল থাকলো না। এটাই হলো রুর বা রুরি শব্দ। এরপর আমরা দেখি আর একটা দেখি তো, পরীক্ষায় যদি আসে মাংস, এটি কোন ধরনের শব্দ? এটা কিন্তু নবম দশম শ্রেণীর বইয়ে নাই, তার পরীক্ষায় দিয়ে দিতে পারে মাংস, এটি কি যৌগিক শব্দ? আপনি দেখেন এই মাংস এটা কি কোনো যৌগিক শব্দ কিনা, আবার দেখেন রুরি শব্দ কিনা বা যৌগ, কেমনে পারবেন? এটা নবম দশম শ্রেণী বইয়ে তো নাই। তার মাংস এটা ভাঙেন, মা যোগ অংশ সমান সমান মাংস। মা যোগ অংশ, তার মানে এর অর্থটা হলো মায়ের অংশ। অর্থটা কি ছিল? মায়ের অংশ। কিন্তু এর বর্তমানে ব্যবহারিক অর্থটা আমরা মাংস কাকে বলি?
বুঝতেই পারতেছেন এখানে ব্যুৎপত্তিগত অর্থটা ছিল কি মায়ের অংশ, কিন্তু মাংস কি আমরা মায়ের অংশকে বলি যে মা একটা অংশ যে পাবে তাকে কি আমরা মাংস বলি? না, আমরা বর্তমানে মাংস বলি কাকে? গোস্ত। অর্থাৎ মাংস একটা নির্দিষ্ট অন্য একটা শব্দ বোঝাচ্ছে, অর্থাৎ এই ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের কোনো মিল খুঁজে পাওয়া গেল না। এটাই হলো রুর বা রুরি শব্দ। এরপরে দেখেন পরীক্ষা আসতে পারে শ্বশুর। তাহলে পরীক্ষা আসলো কি শ্বশুর, এটা কিন্তু 9-10 বইয়ে নাই। তাহলে শ্বশুর এই বিশ্লেষণটা করি, আমরা দেখি স যোগ সুর সমান সমান শ্বশুর। এখন এই শ্বশুর আমরা কাকে বলি? আমরা জানি সাধারণত যে পুরুষ যদি বিয়ে করে তাহলে তার ওয়াইফের বাবাকে বলা হয় শ্বশুর, আবার কোনো মেয়ে যদি বিয়ে করে তাহলে তার হাজব্যান্ডের বাবাকে বলা হয় কি শ্বশুর। এটা আমরা বর্তমানে ব্যবহার করি। আমরা দেখি এর ব্যুৎপত্তিগত বা উৎসগত অর্থটা কি ছিল। তার এই ব্যুৎপত্তি বা উৎসগত অর্থটা স অর্থ হলো তাড়াতাড়ি, স অর্থটা হলো তাড়াতাড়ি, আর সুর অর্থ হলো খাওয়া। তার পূর্বে এই শ্বশুর শব্দের অর্থ ছিল তাড়াতাড়ি খাওয়া। তাই শ্বশুর এর পূর্বে অর্থটা কি ছিল? তাড়াতাড়ি খাওয়া। তার মানে শ্বশুর শব্দের অর্থ হলো তাড়াতাড়ি খাওয়া। কিন্তু বর্তমানে কি শ্বশুর শব্দের অর্থ তাড়াতাড়ি খাওয়া অর্থে ব্যবহার করি না। আমরা শ্বশুর শব্দটা ব্যবহার করি বর্তমানে কি অর্থে? বলেই তো দিছি। তারপর আপনি যদি বিয়ে করেন, বিয়ে করার পর কি হবে? বাপ হবে, সেটাই কি শ্বশুর। তা হয়ে গেল শ্বশুর। চাকর, পরীক্ষা আসলো চাকর। চাকর এগুলো কিন্তু আমি 9-10 বইয়ের বাহির থেকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। চাকর এটা বিশ্লেষণ করেন, চা যোগ কর সমান সমান কি চাকর। চাকর কিন্তু চা যোগ কর মানে চা তৈরি করে যে। চাকর আমরা কাকে বলি? এর ব্যুৎপত্তিগত বা উৎসগত অর্থটা এরকমই ছিল, চা তৈরি করে যে। কিন্তু বর্তমান কি চাকর বলি যে চা তৈরি করে তাকে আমরা চাকর বলি? আপনি কি করলেন, আপনি আপনার ওয়াইফ আপনাকে চা বানিয়ে দিল, তাকে কি আপনি চাকর বলবেন? বলবেন না। আপনি যে কোনো একটা বাসায় গেলেন, আপনাকে চা তৈরি করে খাওয়ালো, তাকে কি আপনি চাকর বলবেন? বলবেন না। কিন্তু পূর্বে কিন্তু তাকেই বলা হতো চাকর, যে চা তৈরি করে খাওয়াতো, তাকে কি বলা হতো? চাকর। কিন্তু বর্তমানে আমরা চাকর বলি কাকে? আমরা কিন্তু চাকরটা আলাদা একজনকে বোঝাচ্ছি, তার মানে থার্ড পারসন। তার মানে হয়ে গেল চাকর এটা আলাদা বোঝাচ্ছে, তার এই ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের কোনো মিল থাকলো না। এটাই হলো রুর বা রুরি শব্দ। এরপর দেখেন পাঞ্জাবি। এই পাঞ্জাবি বানান কিন্তু রস্বইকার, পাঞ্জাবি কিন্তু বিদেশি শব্দ। অর্থাৎ পাঞ্জাবি বানান, আবার দোকানে পাঞ্জাবি কিনতে যান, লেখা থাকে পাঞ্জাবির দোকান, দীর্ঘার নিয়ে লেখা থাকে। পাঞ্জাবি বানান কিন্তু দীর্ঘইকার না। আর পাঞ্জাবি একটা কি, পাঞ্জাবি কাদের বলা হয়? এই বিশ্লেষণ করেন, পাঞ্জাব যোগ রস্বই প্রত্যয় নির্ণয় করলাম। তাহলে পাঞ্জাব যোগ রস্বই সমান সমান কি পাঞ্জাবি। আর পাঞ্জাবি কাকে বলি? এর ব্যুৎপত্তিগত বা উৎসগত অর্থ হলো পাঞ্জাবের অধিবাসী, পাঞ্জাবের অধিবাসী। কিন্তু আমরা পাঞ্জাবের অধিবাসী কি বর্তমানে পাঞ্জাবি বলি? বলেন তো। মূলত এটা পাঞ্জাবি আমরা কাকে বলি এখন কিন্তু আলাদা হচ্ছে। পাঞ্জাবের আমরা যে একটা পোশাক, নির্দিষ্ট একটা পোশাককে বোঝাচ্ছে পাঞ্জাবি, তাহলে এটাও দেখেন আলাদা হয়ে গেল। তাহলে ব্যুৎপত্তিক অর্থের সাথে ব্যবহারিক অর্থের কোনো মিল খুঁজে পেলাম না, এটাই হলো এরপর পরীক্ষা আসে কুশল। এটা কিন্তু পরীক্ষা আসছিল কুশল। কুশল এটি কোন ধরনের শব্দ? তাহলে এটা আমরা বিশ্লেষণ করি, কুশ যোগ অল সমান সমান কুশল। এর ব্যুৎপত্তি বা উৎসগত অর্থ হলো তীর, তীর ধরে থাকে যে, আর কি তীর ধরে থাকে, অর্থাৎ যে তীর ধরে থাকে। সহজ কথা বলতে পারি আমরা যে তীর ধরে থাকে, যে তীর ধরে থাকে তাকে আমরা কি বলি? কুশল। তাহলে কুশলটা দেখো একটা চাকরি পরীক্ষা আসছিল, আমরা কুশল এটা কোন ধরনের শব্দ? রুড়ি শব্দ। কুশ যোগ অল সমান সমান কুশল, যে তীর ধরে থাকে। কিন্তু বর্তমানে আমরা কুশল কাকে বলি? দক্ষ বা নিপুণ অর্থে ব্যবহার করি কুশল, বা ভাব বিনিময়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি কুশল। যেমন কুশল বিনিময়, এটা দক্ষ অর্থ ব্যবহার করি, নিপুণ অর্থ ব্যবহার করি, ভাব বিনিময়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তাহলে এর বর্তমান অর্থের সাথে পূর্বের অর্থের কোনো মিল থাকলো না, অর্থাৎ এর ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের কোনো মিল থাকলো না। এটাই হলো
রুর বা রুরি শব্দ। তাহলে আমরা কি দেখলাম যে এই রুর বা রুরি শব্দগুলো প্রত্যয় যোগে গঠিত হতে পারে, সন্ধি যোগে গঠিত হতে পারে, উপসর্গ যোগে গঠিত হতে পারে। এগুলি হলো রুর বা রুরি শব্দ, অর্থাৎ এর ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের কোনো মিল থাকলো না, সেটাই হলো রুর বা রুরি শব্দ। একটা টেকনিকের মাধ্যমে তাহলে আমরা একটু শিখি। যেমন আমরা কিন্তু ছোটবেলায় পড়েছি, তেলে ভাজা সন্দেশ খেয়ে এক প্রবীণ গবেষণা করে হস্তির পিঠে চড়ে বাঁশি বাজায়। প্রশ্নকর্তারাও কিন্তু জানে যে পোলাপান এটা মুখস্থ করেছে, অতএব এর বাহির থেকেই আমরা প্রশ্নটা করে দিই। অতএব এটা শুধু নবম দশম শ্রেণীর যে উদাহরণগুলো আছিল ওইগুলো দিয়ে টেকনিকটা। তাহলে কি ছিল? তেলে ভাজা সন্দেশ খেয়ে এক প্রবীণ গবেষণা করে হস্তির পিঠে চড়ে বাঁশি বাজায়। তাহলে আমরা দেখি এর সাথে আরো কিছু অ্যাড করে দিই। তেলে ভাজা সন্দেশ ফলাহার খেয়ে এক রাখাল প্রবীণ ঝিয়ের সাথে কুশল বিনিময় গবেষণা করে পাঞ্জাবি পরে হস্তির পিঠে চড়ে মন্দিরে বসে বাঁশি বাজায়। তাহলে কথাটা কি বললাম একটু দেখেন। তেলে ভাজা সন্দেশ টেকনিকটা একটু মনে রাখেন। আমি আগেই বলেছিলাম যাদের স্ক্রু ঢিলা মনে রাখতে পারেন না তাদের জন্য এই টেকনিকটা কিন্তু বড় করে দিয়েছিলাম, কারণ আমরা কিন্তু আমাদের টিচাররা শুধু ক্লাসে শিখাই কি তেলে ভাজা সন্দেশ খেয়ে এক প্রবীণ গবেষণা করে হস্তির পিঠে চড়ে বাঁশি বাজায়। প্রশ্নকর্তারা এগুলো দিবে না, তারা কিভাবে দেখেন। আমি এখানে যে কটা দিয়েছি তার মানে যাবৎকালে চাকরির পরীক্ষা যত আসছে সবগুলোর ভিতরে অ্যাড করে দিয়েছি, কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যেগুলো আসছে সব কটা কিন্তু এর ভিতরে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। তাহলে কি বললাম, পরীক্ষায় যদি আসে তৈল, এটা কোন ধরনের শব্দ? এটি হলো রুর বা রুরি শব্দ। তাহলে তিল যোগ এষ্ণ সমান তৈল। তিল যোগ এষ্ণ মানে তিল দিয়ে তৈরি হবে, তা তিল দিয়ে তৈরি যেটা তৈরি হবে সেটাকেই বলা হতো আগে তৈল, কিন্তু বর্তমানে আমরা কি তিল দিয়ে তৈরি হয় সেটা কি তৈল বলি? না, আমরা কিন্তু তৈল বলতে এখন বর্তমানে যে কোনো উদ্ভিজ্জ পদার্থকেই আমরা বলি তৈল। তার মানে তৈল হলো ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থের সাথে মিল থাকলো না, এটা হলো রুর বা রুরি শব্দ। তা তেলে ভাজা সন্দেশ ফলাহার খেয়ে এক রাখাল প্রবীণ ঝি, এই ঝি মানে কাকে বলে? ঝি, এই ঝিও কিন্তু পরীক্ষা আসতে পারে। ঝি এটা হলো রুর বা রুই শব্দ। ঝিয়ের সাথে কুশল বিনিময় গবেষণা করে, এই যে গবেষণা গোযোগ এসনা সমান গবেষণা, এর অর্থটা ছিল গরু খোঁজা, অর্থাৎ গরু যদি হারিয়ে যেত তাকে আগে বলা হতো গবেষণা, কিন্তু বর্তমানে আমরা গবেষণা বলতে বুঝি ব্যাপক অধ্যয়নকে কিন্তু বুঝি গবেষণা। এরপর দেখেন এই ঝি মানে কি? আমরা কাকে বলি? নিজ কন্যাকে কিন্তু ঝি বলতাম আগে। এই ঝি এর ব্যুৎপত্তিগত অর্থ কি? নিজ কন্যা, মানে নিজের কন্যাকে বা নিজের মেয়েকে বলা হতো ঝি আগে, কিন্তু বর্তমানে ঝি বলি আমরা কাকে? চাকরানিকে কিন্তু আমরা কি বলি? ঝি বলি। তার মানে এটা ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের কোনো মিল থাকলো না। এরপর দেখেন পাঞ্জাবি, তাহলে গবেষণা করে পাঞ্জাবি পরে হস্তির পিঠে চড়ে মন্দিরে বাঁশি বাজায়। তাহলে এই যে মন্দির, পরীক্ষা আসতে পারে মন্দির, এটি কোন ধরনের শব্দ? তাহলে মন্দিরও কি? মন্দির কিন্তু একটা রুর বা রুরি শব্দ। তাহলে মন্দিরে বসে বাঁশি বাজায়। তাহলে আবার একটু মনে রাখি, তেলে ভাজা সন্দেশ ফলাহার খেয়ে এক রাখাল প্রবীণ ঝিয়ের সাথে কুশল বিনিময়ে গবেষণা করে পাঞ্জাবি পরে হস্তির পিঠে চড়ে মন্দিরে বসে বাঁশি বাজায়। যদি না পারেন এই টেকনিকটা মনে রাখবেন আপনারা, আর যারা মূল জিনিস জানবেন তাদের তো এগুলো মুখস্থ করার কোনোই দরকার নেই।
তাহলে তেল, সন্দেশ, ফলাহার, রাখাল, প্রবীণ, ঝি, কুসুম, গবেষণা, পাঞ্জাবি, হস্তি, মন্দির, বাসি, এগুলোই হলো রুর বা রুরি শব্দ। অর্থাৎ এই শব্দগুলোর সাথে আমাদের ব্যবহারিক অর্থের কোনো মিল নাই, এই জন্যই এগুলোকে বলা হয় রুর বা রুরি শব্দ। এবং এই শব্দগুলো হয় প্রত্যয় যোগে গঠিত হবে, না হয় সন্ধি যোগে গঠিত হবে, না হয় উপসর্গ যোগে গঠিত হবে। এরপরে আমরা চলে যাব সর্বশেষ যে অংশটা, সেটা হলো যোগরূঢ় শব্দ। আমরা এটার দিয়ে আজকে ক্লাস সমাপ্ত করে দিব। তাহলে এবার আমরা শিখব যোগরূঢ় শব্দ। আমি মুছে ফেলছি, অনেকে যারা লিখতে পারেন না বা বুঝতে একটু সমস্যা হচ্ছে, তারা আমার ফেসবুক আইডিতে ঢুকে, এখানে দেয়া থাকবে ভিডিওটা, আপনি এখানে ঢুকে পরবর্তীতে আপনি যখন সময় পাবেন তখন এই ভিডিওটা দেখে আপনি আবার নোট খাতা তৈরি করে ফেলবেন। অবশ্যই সাথে নেবেন নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা, এটা সাথে নেবেন। আর এই আমার ফেসবুক আইডিতে ঢুকে এখান থেকে এই ভিডিওটা দেখবেন আর পড়বেন। আশা করি শব্দ নিয়ে আর কোনো আপনাদের আর শব্দ মনে হবে না। তাহলে এবার কি হবে? যোগরূঢ় শব্দ। 3 নম্বরে হবে যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ, এই যোগরূঢ় শব্দ নবম দশম শ্রেণীর বইয়ে কিন্তু দেয়া আছে যে সমাস নিষ্পন্ন যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থের মধ্যে কোনো মিল থাকবে না, সেটাই হলো কি যোগরূঢ় শব্দ। অর্থাৎ সমাস নিষ্পন্ন যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থের মধ্যে কোনো মিল থাকবে না, সেটাই হলো কি যোগরূঢ় শব্দ। এটাও কিন্তু রুর বা রুরির সাথে মিল আছে, পার্থক্য শুধু কি সমাস। পার্থক্যটা কি? সমাস। আর আমি আবার একটু স্মরণ করে দিচ্ছি, যৌগিক শব্দটা শুধু ছিল প্রত্যয় যোগে গঠিত, অর্থাৎ প্রত্যয়যুক্ত শব্দগুলোই ছিল একমাত্র কি যৌগিক শব্দ। আর রুর বা রুরির ভিতরেও প্রত্যয়ও ছিল, সন্ধিও ছিল, উপসর্গও ছিল। আর এই যোগরূঢ় শব্দটা মনে রাখবেন অনলি সমাস যোগে গঠিত শব্দ। তাহলে সমাস যোগে গঠিত শব্দ সেগুলো কি যোগরূঢ় শব্দ। আর এর সাথে রুরির একটু মিল আছে, সেটা হলো এর ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের কোনো মিল থাকবে না। তাহলে সমাস যোগে গঠিত যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থের মধ্যে কোনো মিল থাকবে না, তাকে কি বলে? তাকে যোগরূঢ় শব্দ বলে। এই সংজ্ঞাটাও মুখস্থ করবেন 9, 10 বই থেকে, কারণ এই সংজ্ঞাটাও পরীক্ষায় আসে। তাহলে আমরা লিখতে পারি যোগরূঢ় শব্দ। পরীক্ষায় দিল বলদ। বলদ সবাই চিনি আমরা, বলদ। এই বলদ এটি কোন শব্দ? এটা কি রুরি শব্দ? এটা কি যৌগিক শব্দ না যোগরূঢ় শব্দ? তারা আমরা দেখি বলদ, এর ব্যুৎপত্তি একটু মিলিয়ে দেখছি। বল দেয় যে, বল দেয় যে, তাকেই তো আমরা বলদ বলি। বলদ কাকে বলি? বল দেয় যে, মানে যে শক্তি দেয় তাকে বলি বলদ। না, আসলে আমরা সেটা বলি না। এটা কিন্তু আগের অর্থ ছিল, মানে উৎসগত অর্থ। পূর্বে এই কথাটির অর্থ ছিল বল দেয় যে, আপনি বল দেন তার মানে আপনিও বলদ, আমি বল দিই আমিও বলদ, গরু বল দেয় গরুও বলদ, ছাগল বল দেয় ছাগলও বলদ, তার মানে সবে কি যে শক্তি দেয় তাকেই বলা হতো কি বলদ। কিন্তু বর্তমানে বলদ আমরা কাকে বলি? আমরা বলদ বলি গাভীর হাজবেন্ড। সহজ কথা, গাভী আছে না, গাভীর হাজবেন্ডকে সে হলো বলদ, মানে ষাঁড়। ষাঁড় যে গরুটা আছে সেটাকে কি বলা হয়? বলদ। তার মানে এখন ষাঁড় যে একটা গরু আছে সেটাকে বলা হয় কি বলদ। অর্থাৎ এর ব্যুৎপত্তিগত অর্থের সাথে এর ব্যবহারিক অর্থের কোনো মিল থাকলো না, এটাকে বলা হয় যোগরূঢ় শব্দ। এবং এই বলদ এটা হলো সমাস যোগে গঠিত একটা শব্দ। পঙ্কজ, এটা 9, 10 বইয়ে দেয়া আছে, পরীক্ষায় বারবার আসে। পঙ্কজ এটি কোন ধরনের শব্দ? তার পঙ্কজ মানে কি? এক কথায় প্রকাশ করা যায়। উপপদ তৎপুরুষ সমাসগুলো কিন্তু দেখবেন, উপপদ তৎপুরুষ সমাস নামে আমরা একটা সমাস কিন্তু শিখেছিলাম। এই উপপদ তৎপুরুষ সমাসগুলো অর্থাৎ এক কথায় প্রকাশ করা যায়, এই শব্দগুলো এই সমাসগুলো এক কথায় প্রকাশ করা যায়, সেগুলোকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। ওই উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণগুলোও কিন্তু আমাদের যোগরূঢ় শব্দের ভিতরে মিলে যাচ্ছে। তার মানে পঙ্কজ এটা কিন্তু উপপদ তৎপুরুষ সমাসও কিন্তু। তাহলে এর পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা, এটা হচ্ছিল তার ব্যুৎপত্তিগত অর্থ বা উৎসগত অর্থ। পঙ্ক মানে কাদা, কাদায় জন্মে যা। কিন্তু বর্তমানে পঙ্কজ আমরা কাকে বলি? পদ্ম ফুলকে, নির্দিষ্ট একটি ফুল। তার মানে আমরা
পদ্ম ফুলকে কিন্তু আমরা কি বোঝাচ্ছি? পঙ্কজ বোঝাচ্ছি। অর্থাৎ এর ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের কোনো মিল থাকলো না। এই উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। তাহলে এগুলোও কি যোগরূঢ় শব্দ। আমরা যখন সমাসের ক্লাসটা করেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম উপপদ তৎপুরুষ সমাস চেনার একটা সহজ টেকনিক হলো, দেখবেন পরীক্ষার হলে অপশনগুলোর মধ্যে যেগুলো এক কথায় প্রকাশ করা যাবে ওটি হলো কি উপপদ তৎপুরুষ সমাস। তাহলে পঙ্কজ, পঙ্কে জন্মে যা, সেটা কি পঙ্কজ, অর্থাৎ কাদায় জন্মে যা। কাদায় কি শুধু পদ্মফুল জন্মে? ধান জন্মে, পাট জন্মে, কচু জন্মে। অর্থাৎ কাদায় অনেক কিছুই জন্মাতে পারে, শুধু পদ্ম ফুল না। অর্থাৎ এই অর্থটার সাথে এই অর্থটার কোনো মিল থাকলো না, এটাই হলো যোগরূঢ় শব্দ। এবং এই দুটোটা শব্দ কি সমাসযোগে গঠিত শব্দ। এরপর একটা উদাহরণ দেখি, মহাযাত্রা। তাহলে মহাযাত্রা কি? মহা সমারোহে যে যাত্রা, অর্থাৎ ধুমধাম করে যাত্রা। এই মহাযাত্রা কি? মহা সমারোহে যে যাত্রা, অর্থাৎ ধুমধাম করে যাত্রা, ধুমধাম করে যাত্রা। কিন্তু বাস্তবে আমরা মহাযাত্রা বলি মৃত্যু। যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে আমরা কি বলি? সেটাকে আমরা যোগরূঢ় বলি। তাহলে মহাযাত্রা মানে কি? মহা সমারোহে যে যাত্রা, অর্থাৎ ধুমধাম করে যে যাত্রা। কিন্তু বর্তমানে আমরা এটাকে বলি, মৃত্যুকে বলা হয় মহাযাত্রা। তার মানে এটাও কি সমাস গঠিত শব্দ। এরপরে দেখেন জলধি। পরীক্ষা দিল জলধি। জলধি মানে কি? জল ধারণ করে যে, জল ধারণ করে যে, অর্থাৎ জল ধারণ করে এমন কোনো কলসি বা পাত্রকে বলা হয় জলধি। কিন্তু বর্তমানে জলধি কাকে বলা হয়? সমুদ্রকে বলা হয়। অর্থাৎ এই ব্যবহারিক অর্থের সাথে এই কোনো মিল থাকলো না, কিন্তু বর্তমানে সমুদ্রকে বলা হয় কি জলধি। তার মানে এটার সাথে এটার কোনো মিল থাকলো না, এটাও আবার হলো যোগরূঢ় শব্দ এবং এটা হলো অবশ্যই সমাস গঠিত শব্দ সবগুলো। এরপরে আমরা একটু দেখি যে বইয়ের বাহিরে গিয়ে দেখি। এগুলো তো বললাম আমি নবম দশম শ্রেণীর বইয়েগুলা, কারণ আমাদের ছোটবেলা টিচাররা কিন্তু আমাদের পড়াইছে বলদ রাজপুত্র পঙ্কজ মহাযাত্রা করে জলধির কাছে গেল। এই যে উদাহরণগুলো 19-এর বইয়ে যে কটা আছে এই কয়টাই হলো। প্রশ্নকর্তারা বাহির থেকে প্রশ্ন করে, পরীক্ষায় দিয়ে দিল বিনা পানি। কি দিল? বিনা পানি। তার মানে বহুব্রী সমাসগুলা এগুলো কিন্তু যোগরূঢ় শব্দের ভিতরে পড়ে গেল। তাহলে বহুব্রী সমাস কোনটা? আমরা জানি বহুব্রী সমাস হলো ওইটাই যে সমাসটা পূর্বপদ ও পরপদ কোনটির অর্থ বোঝাবে না, অর্থাৎ থার্ড পার্সন কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, সেটাই হলো বহুব্রী সমাস। অর্থাৎ পূর্বপদ ও পরপদ কোনোটির অর্থ না বুঝে থার্ড পার্সন কোনো ব্যক্তি বা বস্তুকে যদি বোঝায় তাহলে সেটাকে বলা হয় বহুব্রী সমাস। তাহলে পরীক্ষায় দিয়ে দিল বিনা পানি। তাহলে বিনা পানি এটি কিন্তু যোগরূঢ় শব্দ। কিভাবে বিনা পানি? এর ব্যাস বাক্য কি? বিনা পানিতে যা, বিনা পানিতে যা। এই বিনা অর্থ বাদ্যযন্ত্র, এই পানি শব্দের অর্থ হাত। তার মানে হাতে বাদ্যযন্ত্র। তার মানে আপনার হাতে যদি একটা বাদ্যযন্ত্র থাকে আপনাকে বলা হবে কি বিনা পানি। আমার হাতে যদি একটা বাদ্যযন্ত্র থাকে আমাকেও বলা হতো বিনা পানি। কিন্তু তাই কি না, বর্তমানে বিনা পানি বলা হয় কাকে? দেবী সরস্বতীকে। তাহলে বর্তমানে কিন্তু এই ব্যবহারিক অর্থ হলো দেবী সরস্বতী। দেবী সরস্বতীকে বলা হয় কি? এই সরস্বতী বানানটাও কিন্তু পরীক্ষায় আসে। তাহলে বর্তমানে কিন্তু দেবী সরস্বতীকে বলা হয় বিনা পানি। তাহলে বিনা পানিও কি যোগরূঢ় শব্দ। পরীক্ষায় আসছিল পীতাম্বর, একটা চাকরি পরীক্ষা আসছিল পীতাম্বর। এটি কোন শব্দ? এটি কি যৌগিক শব্দ বা রূঢ়ি শব্দ না যোগরূঢ় শব্দ? দেখেন পীতাম্বর এটা কিন্তু একটা সমাসযোগে গঠিত শব্দ। তাহলে পীতাম্বর, পীত অম্বর যা, এটা কিন্তু বহুব্রী সমাস। পীতাম্বর যা, পীতাম্বর কিন্তু পীতাম্বর কে? কিন্তু আমরা কিন্তু পীতাম্বর বলতে শ্রীকৃষ্ণকেই কিন্তু বোঝাচ্ছি। পীতাম্বর কাকে? শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছি। অর্থাৎ এর অর্থটার সাথে এর অর্থ কিন্তু কোনো মিল থাকলো না, এটাই হলো। এটা কিন্তু পরীক্ষা আসছিল একবার। তাহলে পীতাম্বর এটাও কি যোগরূঢ় শব্দ। আমি তো বলি যে বারবার কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এখানে কিন্তু দেয়। দেখে আর কি আছে আমাদের। পরীক্ষা আসছে বঙ্গবন্ধু, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু এটি কোন গঠিত শব্দে? বঙ্গবন্ধু কিন্তু একটা সমাস গঠিত শব্দ। এই বঙ্গবন্ধু এর এটা কোন ধরনের শব্দ? এটা কি যৌগিক শব্দ, না রুড়ি শব্দ, না যোগরূঢ় শব্দ? বঙ্গবন্ধু কাকে বলি? বঙ্গের বন্ধু যে। বঙ্গের বন্ধু যে। এর ব্যাস বাক্য নির্ণয় করেন। বঙ্গের বন্ধু যে, তাকে কি বলি আমরা? বঙ্গবন্ধু। কিন্তু আসলে বর্তমানে আমরা বঙ্গবন্ধু বলতে বঙ্গের যে বন্ধু তাকে কিন্তু বঙ্গবন্ধু বলি না। আমরা কিন্তু বর্তমানে বঙ্গবন্ধু বলতে নির্দিষ্ট একজন ব্যক্তিকে বুঝি, যিনি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বুঝি। তার মানে এখানে কিন্তু আমরা শেখ মুজিবকে বুঝাচ্ছে। অতএব এই বঙ্গবন্ধু এটাও হলো যোগরূঢ় শব্দ। তাহলে এটা একটা টেকনিকের মাধ্যমে আমরা একটু, অনেকগুলো আছে, এটা একটা টেকনিকের মাধ্যমে আমরা একটা মনে রাখি। তার টেকনিকটা লিখে রাখেন, যাদের মনে থাকবে না এগুলো। তার টেকনিকটা হলো বড় করে যে বলদ রাজপুত, কি লিখলাম? বলদ রাজপুত বলদ রাজপুত পঙ্কজ মহাযাত্রা করে জলধির কাছে গেল। তাহলে বলদ কি শব্দ? যোগরূঢ় শব্দ। রাজপুত কি হলো? রাজপুত্র মানে কি? রাজার পুত্র। কিন্তু ভারতের রাজপুত নামে একটা জাতি আছে, তার মানে থার্ড পারসন বোঝাচ্ছে। পঙ্কজ, মহাযাত্রা, তারপরে কি জলধি, এগুলো 19 বই উদাহরণ। এগুলো হলো যোগরূঢ় শব্দ। তাহলে আমরা আজকে শিখে গেলাম যৌগিক শব্দ, রুড়ি শব্দ, আর কি শিখলাম? যোগরূঢ় শব্দ। বলদ রাজপুত পঙ্কজ মহাযাত্রা করে জলধির কাছে গেল। তাহলে আমরা আবার এই তিনটা বিষয় আমরা একটু শর্টকাটে শিখে, আর বেশিক্ষণ সময় নিব না আমরা, আর 2 মিনিটের ভিতরে আমরা শেষ করে দিব। একটু আবার একটু লিখে আমরা, 1 নম্বরে কি ছিল? যৌগিক শব্দ। 1 নম্বরে ছিল যৌগিক শব্দ। 2 নম্বরে ছিল রূঢ় বা রুড়ি শব্দ। যৌগিক শব্দ, রূঢ় বা রুড়ি শব্দ। 3 নম্বরে ছিল যোগরূঢ় শব্দ। তা তিনটা বিষয় পার্থক্য দেন। এটা কি? এটা ছিল শুধু প্রত্যয়। এটা ছিল কি? প্রত্যয়, সন্ধি, উপসর্গ। আর এটা ছিল কি? সমাস। সমাসের ভিতরে কোনটা? উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ, এটা কিন্তু সোরামি বুদ্ধি প্লাস বহুব্রীহি, এগুলা রূপকর্ম দ্বারার ভিতরে হতে পারে। মানে অন্যান্য সমাজে হবে না তা না, মানে বেশি বেগ এটা, মানে 90% এই উদাহরণগুলো পরীক্ষায় যে দেয় সেটা হলো উপপদ তৎপুরুষ সমাস আর হলো বহুব্রী সমাস। হ্যাঁ, বহুব্রী পরীক্ষা যদি দিয়ে দেয়, বহুব্রী এটি কোন ধরনের শব্দ? এই বহুব্রী নিজেই কিন্তু একটা কি? এই যোগরূঢ় শব্দ। কারণ বহু ব্রীহি আছে যার, অর্থাৎ বহু ধান আছে যার। কিন্তু বর্তমানে আমরা বহুব্রী বলতে কিন্তু তা বুঝি না। এই বহুব্রী বলতে কোনো ধনী ব্যক্তিকে কিন্তু বোঝাচ্ছে। অতএব এটারও কোনো ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের কোনো মিল থাকলো না। এটাই হলো যোগরূঢ় শব্দ। তাহলে আমরা আবার একটু কি শিখে নিলাম? যৌগিক শব্দ হলো কি? প্রত্যয় যোগে গঠিত যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, অর্থাৎ মিল থাকবে, সেটাই হলো যৌগিক শব্দ। যেমন মধুর, মধু যোগরা মধুর, অর্থাৎ মিষ্টি গুণ সম্পন্ন যা, তাকেই আমরা মধুর বলি। এটাই হলো যৌগিক শব্দ, অর্থাৎ এর ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের একটা মিল থাকলো। এবং মধুর এটা হলো একটা তদ্ধিত প্রত্যয়, অর্থাৎ একটা প্রত্যয়যুক্ত শব্দ। গেল যৌগিক শব্দ। তাহলে রূঢ় বা রুড়ি শব্দ কি? রূঢ় শব্দের অর্থ কর্কশ বা অস্বাভাবিক। অর্থাৎ রূঢ় বা রুড়ি শব্দ হলো যে সকল শব্দ প্রত্যয়, সন্ধি ও উপসর্গ যোগে গঠিত হয়, মূল শব্দের অর্থের অনুগামী না হয় আলাদা কোনো অর্থ জ্ঞাপন করবে, তাকেই বলা হবে রূঢ় বা রুড়ি শব্দ। এরপর হলো, যেমন আমি যদি বলি সন্দেশ, সমযোগ দেশ সমান সমান সন্দেশ, এটা হলো সন্ধি গঠিত শব্দ। সন্দেশ বলতে আগে বোঝাতো দেশের খবর, কিন্তু বর্তমানে সন্দেশ বলতে বোঝায় কি? মিষ্টি জাতীয় একটা বস্তুকে। তার মানে এর ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের মিল থাকলো না, এটাই হলো রূঢ় বা রুড়ি শব্দ।
এরপরে যোগরূঢ় শব্দ কোনটা? অনলি সমাসযোগে গঠিত যে সকল শব্দের উৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের কোনো মিল থাকবে না সেটাকেই বলা হবে যোগরূঢ় শব্দ। সাধারণত চোরামে বুদ্ধি হলো উপপদ তৎপুরুষ সমাসটা, এবং বহুব্রীহি সমাসগুলা এই যোগরূঢ় সমাসের উদাহরণের সাথে মিলে যায়। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। আজকে আমরা শিখলাম গঠন অনুসারে শব্দের শ্রেণী বিভাগ, শিখতে পারলাম আমরা অর্থ অনুসারে শব্দের শ্রেণী বিভাগ। হয়তো আবার কোনোদিন আপনাদের সামনে হাজির হব উৎস অনুসারে শব্দের শ্রেণী বিভাগ নিয়ে। আশা করি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।